নলেজ ফরএভার ইউটিউব চ্যানেল আজ থেকে একটা নতুন এপিসোড শুরু করতে চলেছি সবার ডিমান্ডের জন্য। সেটা হচ্ছে মক টেস্ট, কনস্টেবল মেন্স, কলকাতা এসআই প্রিলিমস, এগুলো যেগুলো আছে এক্সামগুলো সেগুলোর জন্য। তো ফার্স্ট মক টেস্ট এটাই দিচ্ছি, সেট নাম্বার 1। তো যদি কারোর কোনো মানে মনে হয় যে এরকম কোশ্চেন আলোচনা করা হোক বা কোনো ডিমান্ড থাকে যদি, তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। তো সেই হিসেবে আমি ডিমান্ড সাপ্লাইয়ের উপর তো সব কিছু, যেরকম তোমাদের ডিমান্ড হবে সেরকম আমি সাপ্লাই দেবো নেক্সট ভিডিওতে। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করতে হয় তাহলেও বলতে পারো যে এটা ইমপ্রুভ করো। তো আমি সেরকম চেষ্টা করবো নিজেকে ইমপ্রুভ করার আরও। তো প্রথম কোশ্চেন, হ্যাঁ, তোমরা 20টা কোশ্চেন আজকে সেটে দিচ্ছি। তো 20টার মধ্যে কত পাচ্ছ আউট অফ 20? এটা 8ও হতে পারে, 6ও হতে পারে, 3ও হতে পারে, আবার 18ও হতে পারে। ঠিক আছে? তো সেটা দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট অনেস্টলি কতগুলো পাচ্ছ সেগুলো কমেন্টে বলো। তাহলে কি হবে, নিজেদের জায়গাটা বুঝতে পারবে আর মনে হবে নিজেকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? তো সব অনেস্টিটা মেনটেন করো। এটা মানে সাকসেসফুল পারসন অনেস্টি মেনটেন করাটা হচ্ছে একটা সবচেয়ে বড় একটা ক্যারেক্টার। যার অনেস্টি মেনটেন করেছে তারা মানে এটা ম্যান্ডেটারি আর কি। সাকসেসফুল তুমি হয়তো জব পেয়ে গেলে, বাট অনেস্টি যদি মেনটেন না করো তাহলে হয়তো জবে গিয়েও হয়তো সেরকমভাবে এক্সপ্লোর করতে পারবে না। ঠিক আছে? তো বেশি দেরি না করে ফার্স্ট কোশ্চেনে আসছি। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ডিসাইড, আর একটা হ্যাঁ কথা, যদি তোমাদের বাংলা কোশ্চেন ডিমান্ড থাকে তাহলে তোমরা বলতে পারো। তো তোমাদের যা ডিমান্ড থাকবে, ঠিক আছে? আমার মনে হয় যে ইংলিশের কোশ্চেনগুলো ভালো ভালো কোশ্চেন পাওয়া যায়, বাংলা কোশ্চেন আমি যদিও বাংলা ট্রান্সলেট করে দেবো। তাও তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে বলতে পারো। ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ডিসাইডস দ্যাট দেয়ার শুড বি এ লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য স্টেট অর নট? প্রথম কথা হচ্ছে তোমাদের জানতে হবে যে লেজিসলেটিভ কাউন্সিলের মানে কি। লেজিসলেটিভ কাউন্সিল যে কথাটা আছে তার মানে কি? দেখো, আমাদের সেন্ট্রালে দুটো আছে, একটা হচ্ছে রাজ্যসভা আর লোকসভা। ঠিক আছে? রাজ্যসভা আর লোকসভা। সেরকম স্টেটে কিছু কিছু জায়গায় আছে, যেমন আপাতত 6টা স্টেটে আছে। কি কি আছে? যে বিধানসভা আর বিধান পরিষদ, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর লেজিসলেটিভ কাউন্সিল। আমি বাংলা ইংরেজি দুটোই বলছি। ঠিক আছে? এবারে এখানে যারা হয় রাজ্যসভা লোকসভা, সকলেই কিন্তু এমপি। ঠিক আছে? তো সকলেই এমপি, বাট এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যারা হয় তারা হচ্ছে এমএলএ, আর লেজিসলেটিভ কাউন্সিলে যারা হয় তারা হচ্ছে এমএলসি। যদিও ওয়েস্ট বেঙ্গল স্টেটে এখনও অবধি হয়নি, কিন্তু মমতা ব্যানার্জি, আমাদের চিফ মিনিস্টার, তিনি বলেছেন যে এটা আমাদের চাই, মানে মাং করেছেন। ঠিক আছে? তো এটার প্রসিডিওরের কোশ্চেন আরও আছে, এটা আমি তখন ডিসকাস করব। তো তাহলে কি হবে, এমএলএ আর এমএলসি। ঠিক আছে? আর এদেরকে দুজনকেই এমপি বলা হয়। ঠিক আছে? রাজ্যসভা লোকসভা বোথ আর এমপি। তো এখানে কি বলছে, হুইচ অ্যামাং দ্য ফলোইং ডিসাইড দ্যাট দেয়ার শুড বি এ লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য স্টেট অর নট? তো কে ডিসাইড করে যে লেজিসলেটিভ কাউন্সিল মানে হচ্ছে বিধান পরিষদ, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধান সভা। ঠিক আছে? তো বিধানসভা আর বিধান পরিষদ, আর এটা হচ্ছে রাজ্যসভা আর লোকসভা। এটা ক্লিয়ার তো? ঠিক আছে। তো হুইচ অ্যামাং দ্য ফলোইং ডিসাইড দ্য লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ বিধান পরিষদ থাকবে কি থাকবে না একটা স্টেটে, কে ডিসাইড করবে? ঠিক আছে? তো এটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে? তো এখানে দেখো, আমি পুরো জিনিসটা বলছি। অপশন অনুযায়ী লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু শুধু পারে না, ডিসাইড করতে তারা পারে। অপশন মানে অপশন অনুযায়ী সি ইজ দ্য কারেক্ট, বাট আমি পুরো কনসেপ্টটা বলছি। অ্যাকর্ডিং টু আর্টিকেল 169, মানে 169 আর্টিকেল অনুসারে লেজিসলেটিভ কাউন্সিল অ্যাবলিশ হবে না
থাকবে সেটা ডিপেন্ড করছে এইখানে লেখা আছে সংবিধানে, ঠিক আছে? তো এটা ডিসাইড কে করবে? এটার প্রসিডিওর কি? আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে সিএম মমতা ব্যানার্জি বলেছেন যে আমাদের রাখতে হবে। তো উনি কী করেছেন, ফার্স্টে লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভাতে ওটা পাস করিয়েছেন, ঠিক আছে? স্পেশাল মেজরিটিতে পাস করিয়ে পার্লামেন্টে দিয়েছে। পার্লামেন্ট থেকে যদি বলে যে এটা আপনাদের স্টেটে বিধান পরিষদ থাকবে, দেন তারপর থেকে আমাদের এমএলএ ছাড়াও এমএলসি থাকবে। বুঝাতে পারলাম তো? ঠিক আছে। যদি কোনো কিছু বুঝতে না পারো তো কমেন্টে বলো, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো নেক্সট আসছি টপিকে। দ্য পাওয়ার টু ডিক্লেয়ার টু অ্যান এরিয়া অ্যাজ শিডিউল এরিয়া লাইজ উইথ দ্য, আচ্ছা, শিডিউল এরিয়া, ঠিক আছে, তফসিলি এরিয়া আর কি, তফসিলি ক্ষেত্র যেটা, সেটা কে ডিক্লেয়ার করতে পারে যে এই এরিয়াটা তফসিলি, ঠিক আছে? এটা অনলি পারে প্রেসিডেন্ট, ঠিক আছে? এটা অনলি কিন্তু প্রেসিডেন্ট পারে, তাছাড়া আর কেউ পারে না, ঠিক আছে? তো এটা একটা দারুণ কোশ্চেন। তো অনেকে ভাববে যে স্টেটের ব্যাপার, তো শিডিউল এরিয়াটা একটা স্টেটের মধ্যেই হবে, তো গভর্নর করবে না, গভর্নর বা সিএম করবে না, এটা কিন্তু প্রেসিডেন্ট করবে। এটা যে মোস্ট কনফিউজিং কোশ্চেন, বাট এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো নেক্সট, তো দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি। তো এই যে টার্মগুলো, তোমাদের একটা আমি কথা বলে দিই, এমসিকিউ করার সময় কিছু রুলস ফলো করতে হয়। তুমি দেখো 100টা কোশ্চেন থাকবে, জিকে হয়তো 50 কোশ্চেন থাকলো, জিকে যে 50 কোশ্চেন থাকবে সেই জিকে 50 কোশ্চেনের মধ্যে নো ওয়ান নোজ দিস 50 কোশ্চেন, অল অফ দ্য কোশ্চেন এভরিওয়ান, নো ওয়ান হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু নো এভরি কোশ্চেন, ওকে? কারোর পক্ষেই সম্ভব নয় যে 50টা কোশ্চেন জানার, ঠিক আছে? তো এটা কি করতে হয়, এলিমিনেশন মেথড দিয়ে তোমার মানে সব কিছু দিয়ে তোমাকে এলিমিনেট করতে হবে। এটা হচ্ছে মানে ব্রেন গেম, একটা একটা এমসিকিউ কোশ্চেন সলভ করা, ঠিক আছে? অনেকের নলেজ না থাকলেও মানে তারা ব্রেন গেমের জোরে কিন্তু এমসিকিউ অ্যাটেম্প প্রচুর করতে পারে, ঠিক আছে? এটা একটা ট্যাকটিক্স, ঠিক আছে? যে ট্যাকটিক্সগুলো আমি বলবো পরে আস্তে আস্তে, ঠিক আছে? তো মানে তুমি যদি কখনো না জানো না একটা কোশ্চেন, তাও তুমি এলিমিনেশন মেথড দিয়ে তুমি একটা মানে একটু ভেবে পরে একটু করে দিতে পারবে, ঠিক আছে? আমি ওগুলো আস্তে আস্তে আসবো। তো নেক্সট কোশ্চেনে আসছি। তো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির এটার মানে হচ্ছে যে বাংলা সেটা হচ্ছে যে রাষ্ট্র নির্দেশাত্মক নীতি, ঠিক আছে? আমার বাংলাগুলো একটু যদি বাই চান্স ভুল হয়ে যায়, তো বাংলাগুলো অতটা আমি ইয়ে নই, হ্যাবিচুয়েটেড নই, তো তোমাদের জন্য এগুলো বলছি আর কি। তো আরেকটা কথা বলি যে ইংলিশ বাংলা দুটোতেই বোথ কোশ্চেনে থাকবে, ঠিক আছে? কখনো কখনো দেখবে এমন নয় যে বাংলাতেই যদি করো বাংলাতেই থাকতে হবে, ঠিক আছে? কিছু কিছু কোশ্চেন দেখবে বাংলায় বুঝতে পারছো না, ম্যাথস বলো, জিকে বলো, ঠিক আছে? বাট ইংলিশে বুঝতে পারছো, আবার কিছু কিছু ইংলিশে বুঝতে পারছো না, বাংলায় বুঝতে পারছো। তো দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাকে হ্যাবিচুয়েটেড হতে হবে, তবে তুমি ইজিলি সব কিছু করতে পারবে, ঠিক আছে? কোনো যদি তুমি ইয়ে রাখো, সাপোজ দেখো তোমার তো প্রিলিমস পাস করলে তার হলো না, বা মেন্স পাস করলে হলো না, তোমাকে ইন্টারভিউতেও পাস করতে হবে। তো ইন্টারভিউতে কিন্তু তোমাকে কখনো জিজ্ঞেস করবে না যে এর বাংলাটা মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসির বাংলা, বা ফান্ডামেন্টাল রাইটের বাংলা, বা ফান্ডামেন্টাল ডিউটিসের বাংলা, বা কি হোয়াট এভার ট্রেজারির বাংলা, ঠিক আছে, বা ইউনিফর্ম সিভিল কোডের বাংলা, কখনো জিজ্ঞেস করবে না। তাহলে তোমাকে টার্মগুলো জানতে হবে, ইন্টারভিউ যদি ক্লিয়ার করতে হয়, চাকরি পেতে গেলে তো ইন্টারভিউ তো তোমাকে ক্লিয়ার করতে হবে, তাই না? তো তোমাকে বাংলার সাথে সাথে কিন্তু ইংলিশ টার্মগুলো তোমাকে মনে রাখতে হবে। তো এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে? দেখো এই যে কনস্টিটিউশনের এই সংবিধানের যে পলিটির যে কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো বড় কোথা থেকে করা হয়েছে, সেই কোশ্চেনটা হচ্ছে ইজ দ্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু এভরি এক্সাম, ঠিক আছে? তো এগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, এগুলো তো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। তো ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে না, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তারপর তোমার ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএসআর থেকে, মানে রাশিয়া থেকে নেওয়া হয়েছে, সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলতো আগে, ঠিক আছে? তো এরকমগুলো আর কি, তোমাকে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন,
which amendment act of parliament increase the strength of Lok Sabha from 5 to 5 to 5 5? তো 525 থেকে 545 লোকসভা স্ট্রেংথ। এখন লোকসভা স্ট্রেংথ কত? এখন লোকসভা স্ট্রেংথ হচ্ছে 552, ঠিক আছে। বাট রিসেন্ট অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এখন স্ট্রেংথ কিন্তু 552, ঠিক আছে। আমাদের আগে কি হতো, মানে এই যে স্ট্রেংথ আছে সেটা 550+2, ঠিক আছে। এটা নমিনেটেড হতো অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে। এটাকে অ্যাবলিশ করে দিয়েছে, ঠিক আছে, অ্যামেন্ডমেন্টে দিয়ে। এখন কি 543+2 ছিল, তো এখন টুটা হাটিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখেন এখন 543 স্ট্রেন, কিন্তু 545 ছিল, কিন্তু 542 এখন, ঠিক আছে। তাহলে যদি বলে যে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত, তখন কিন্তু 552 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যদি বলে এখন কত আছে, তো দেখো 543 অ্যাকচুয়াল এখন হওয়ার কথা। এবার অ্যাংলো ইন্ডিয়ান যদি ওরা ইনক্লুড করে বলে আগে কোশ্চেন হয়ে গেছে, তো 545 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ পার্লামেন্ট ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ লোকসভা ফ্রম 5 to 5 to 545, ঠিক আছে। 1950 সালে যখন কনস্টিটিউশন অ্যাডাপ্ট করে, যখন এনেক্ট করে, তখন কিন্তু এর স্ট্রেংথ ছিল 500। ওকে, তারপর 525 হয় অ্যামেন্ডমেন্ট করে, তারপরে 545 হয়, তারপর 552 হয়। ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, তো 31st অ্যামেন্ডমেন্টের দ্বারা এটা ইনক্রিজ করা হয়, ঠিক আছে। এটা একটা বেশ ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এক মিনিট জাস্ট। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড অ্যাজ দ্য লিডার অফ লোকসভা? দেখো, লোকসভা যেটা আছে সেটা লিডারকে বলেছে, ঠিক আছে। লোকসভা কি হয়? লোকসভা হচ্ছে ডাইরেক্টলি ইলেক্ট হয়, ডাইরেক্টলি ইলেক্টেড দ্য এমপি। ওকে, যেমন এখানে ধরো যে আমাদের যে ভোট হয়, সেটা আমরা কিন্তু দুটো ভোট দিই। এটা হচ্ছে এমএলএ সিলেক্ট করার জন্য, এমএলএদেরকে ইলেকশন দিই আমরা একবার ইলেক্ট করার জন্য, আর আমরা কিন্তু এমপিকে দিই, ঠিক আছে। এমপির কোনটা দিই? লোকসভারটা দিই আমরা, কিন্তু এটা ডাইরেক্টলি ইলেক্টেড, পিপল মানে জনগণ দ্বারা ডাইরেক্টলি ইলেক্ট হয়, ঠিক আছে। আর এমএলএ আমরা কিটা দিই? এমএলএ আমরা দিই লোকসভারটা, মানে বিধানসভারটা, যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোট, যেটা থেকে মানে বুঝতে ব্যাপারটা কি বলছি। তো লোকসভার যেটা লিডারকে, তো লোকসভার লিডার হচ্ছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে। যদি এখানে কোশ্চেনটা আসতো লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তখন কি হতো? লেজিসলেটিভ অ্যাসেম্বলি যদি বলতো, তখন হতো কিন্তু সিএম, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। ওকে, তো একটা একটা কোশ্চেন, শুধু কোশ্চেন এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, তার মধ্যে সব কিছু ডিটেলস জানতে হবে, যে আচ্ছা এটা হলে এটা তখন কি হতো, ঠিক আছে। এরকমভাবে পড়লে কি মুখস্থ করতে লাগবে না, এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, নেক্সট কোশ্চেন, হু ইলেক্টস দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল অফ স্টেটস? দেখো, কাউন্সিল অফ স্টেটসের কে মেম্বারগুলোকে, মানে এমএলসি বললাম না আগে, এমএলসি আর এমএলএ স্টেটের, তো কাউন্সিল অফ স্টেটস বলেছে। তো মেম্বার অফ কাউন্সিল অফ স্টেটসে মানে এমএলসিদেরকে কে ইলেক্ট করে, ঠিক আছে। তো দেখো, রাজ্যসভা আর লেজিসলেটিভ কাউন্সিল দুটোতেই ইনডাইরেক্টলি ইলেকশন হয়, মানে কি পিপল ডাইরেক্ট ইলেক্ট করে না। লোকসভা আর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, মানে লোকসভা আর বিধানসভাতে একমাত্র পিপল ইলেক্ট করে, ঠিক আছে। আর রাজ্যসভা আর লেজিসলেটিভ কাউন্সিল এই দুটোতে কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়, ঠিক আছে। তাহলে এখানে কে করে? এখানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট, মানে এমএলএরা পাঠায় কাকে এমএলসি করবে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার দ্য মোদি গভর্নমেন্ট স্ক্র্যাপড দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া? ঠিক আছে, তো প্ল্যানিং কমিশন, তো আমাদের যখন কনস্টিটিউশন এনাক্ট করা হয়েছিল, তারপর থেকে প্ল্যানিং কমিশন করা হয়েছিল। তো প্ল্যানিং কমিশন যখন হলো, তখন থেকে 5 ইয়ার্স করে প্ল্যান হতো, ঠিক আছে। মানে ও দেখতো কি ঠিকঠাক চলছে কিনা, গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা, ইকোনমিক গ্রোথ, সোশ্যাল গ্রোথ,
এভরিথিং, কোনো প্রজেক্ট চলছে সেগুলোকে ঠিকঠাক চলছে কিনা সেগুলো দেখতো, ঠিক আছে। বাট মোদি গভর্নমেন্ট 2014 যখন আসে তখন এটাকে স্ক্র্যাপ করে দেয়, ঠিক আছে। এই যে 5 ইয়ারের কনসেপ্টটাকে হাটিয়ে দেয়, ওকে। তো এর আগেও যখন মোরারজি দেশাই 1977-এ এসেছিল গভর্নমেন্ট, তখনও কিন্তু হাটিয়ে দিয়েছিল রোলিং প্ল্যান যেটাকে বলে, তোমরা হয়তো পড়বে রোলিং প্ল্যান, ওকে। তারপরে যখন 1980-তে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট এলো, মানে কংগ্রেসের গভর্নমেন্ট এলো, ফির আবার স্টার্ট হলো, ঠিক আছে। তো গভর্নমেন্ট চেঞ্জ হলে এগুলো একটু চেঞ্জ হয়। যাই হোক, আমাদের পলিটিক্যাল জিনিস নিয়ে এজেন্ডা নয় ডিসকাস করার, এডুকেশন প্ল্যাটফর্ম এটা। তো প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া এটাকে যখন মোদি গভর্নমেন্ট আসে তখন এটাকে স্ক্র্যাপ করে দেয়, মানে এটাকে হাটিয়ে দেয়, ঠিক আছে। তো কোন ইয়ারে? 2014-তে এসেছিলো, 2014-তে হাটিয়ে দিয়েছিল। বাট এটা রিপ্লেস করে কে? নীতি আয়োগ, ওকে, নীতি আয়োগ। তো নীতি আয়োগ একে রিপ্লেস করে দেয়। তো এটা কখন ফরমেশন হয়েছিল এটাও কোশ্চেন আসে, 1 জানুয়ারি 2015, ওকে, ঠিক আছে। আমি কিন্তু একটা কোশ্চেন বলছি না, এগুলো এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, প্রতিটা কোশ্চেন আমি যেগুলো বলছি, যেমন এই ধরো নীতি আয়োগ, এই প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করে কি করে, নীতি আয়োগ কখন ফরমেশন হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো এর আগে কখন হয়েছিল 1977, এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার নীতি আয়োগের ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আরেকবার বলছি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হচ্ছে ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ফুল ফর্ম এটাকে কি বলে? এটাকে থিঙ্ক ট্যাঙ্ক বলে, ঠিক আছে। নীতি আয়োগ একটা কি ধরনের সংস্থা? থিঙ্ক ট্যাঙ্ক, ওকে। নেক্সট কোশ্চেন, হু কনস্টিটিউটস দ্য ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া? দেখো এখান থেকে আরও কোশ্চেন আসবে, এটা তো একটা কোশ্চেন। ফিনান্স কমিশন ইন্ডিয়া কোন, ইন হুইচ আর্টিকেল ফিনান্স কমিশন ইজ ডিসক্রাইবড, মানে কোন আর্টিকেলে ফিনান্স কনস্টিটিউশনে, সংবিধানের কোন আর্টিকেলে ফিনান্স কমিশন ডিসক্রাইব করা আছে? আর্টিকেল 280, ওকে। তো এখানে ফিনান্স কমিশন কনস্টিটিউট কে করে? যতগুলো কনস্টিটিউন্টস মানে আর্টিকেল আছে ততগুলো প্রেসিডেন্ট সবই নিয়োগ করে, অলমোস্ট প্রেসিডেন্ট নিয়োগ করছে। এবারে কোশ্চেন আসবে, ফিনান্স কমিশন কত বছর ছাড়া ছাড়া হয়? 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স ফিনান্স কমিশন আবার ফরমেশন হয়, ঠিক আছে। এবারে আরেকটা কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফিনান্স কমিশন, মানে ফিনান্স কমিশনের কাজ কি, কেন গঠন করা হয়েছে একে? কাজ হচ্ছে, দেখো আমাদের যে ট্যাক্স যে আমাদের দিতে হয়, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, সব কিছু আমাদের কিন্তু সেন্ট্রাল কালেক্ট করে, ঠিক আছে। মানে যদি তুমি ওই পেট্রোল আর ওই টোব্যাকো এইসব যদি ছাড়ো, সেন্ট্রাল কিন্তু কালেক্ট করে, ঠিক আছে। তো বা আরও কিছু কিছু আছে, পোস্ট ডিউটি এইসব যেগুলো আছে, টোল ট্যাক্স এইসব ছাড়ো, যেগুলো এই ধরো এই স্যালারি যে ডিডাক্ট করছে, ঠিক আছে, বড় বড় ডাইরেক্ট ট্যাক্স, এভরি ডাইরেক্ট ট্যাক্স, ওকে। তো যেটা হয় তোমাদের ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের বাংলাটা ঠিক আমি জানি না যদিও, তো প্রত্যক্ষ পরোক্ষ হবে হয়তো, মেবি। তো যেটা স্যালারি হয় বা ডাইরেক্ট ট্যাক্স যেগুলো হয় সেগুলো কিন্তু সব সেন্ট্রালের কাছে যায়। এবারে সে ফিনান্স কমিশন ডিটারমাইন করে যে কোন প্রপোর্শনে, কোন পার্সেন্টেজে স্টেটকে দেওয়া হবে, ঠিক আছে। এখন যেমন 40 চলছে, মেবি 60-40, ঠিক আছে, 40% বা 43%, যে স্টেট যে ফিনান্স কমিশন যেরকমভাবে করছে, ঠিক আছে। এটা আমরা দেখতে পাবো যে কত পার্সেন্ট চলছে, এগুলো জানার বিষয় মানে আমাদের এক্সামের নয় যদিও, তো আমি তাও বলছি এক্সট্রা ইনফরমেশনের জন্য। তো এটা দেখতে হবে কত কত চলছে এখন, কত পার্সেন্টেজ স্টেটকে দেয় এখন, যাই হোক। তো একটা পার্সেন্টেজ অনুযায়ী এটা দেয়, ডিটারমাইন করে যে স্টেটের এত খরচা চলছে, তো স্টেটকে এখন এত দিতে হবে, এত কম টাকাতে হবে না স্টেটের যে খরচা, ঠিক আছে। তো ফিনান্স কমিশনের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন করা, যে ট্যাক্সটা আছে সেটাকে ডিস্ট্রিবিউশন করা, ডিসবার্স করা, সেন্ট্রালের কাছ থেকে প্রতিটা স্টেটে কত পার্সেন্টেজ দিতে হবে, সেটা ফিনান্স কমিশনের কাজ, কত টাকা প্রতিটা স্টেটকে দিতে হবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, এখানে কি আনসার হবে? প্রেসিডেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথরাইজড টু রিমুভ দ্য চিফ ইলেকশন কমিশনার? প্রথম কথা হচ্ছে এখন চিফ ইলেকশন কমিশনার কে আছে? এখন সুশীল চন্দ্র আছে, ঠিক আছে। তো এবারে নেক্সট কোশ্চেন, যে ইলেকশন কমিশনার কতগুলো থাকতে পারে, মানে চিফ ইলেকশন কমিশনার মিলিয়ে 3 জন, মানে একজন একজন হচ্ছে তোমার চিফ ইলেকশন কমিশনার, আর 2জন হচ্ছে ইলেকশন কমিশনার, ঠিক আছে। তো এবারে হচ্ছে এই কোশ্চেন আসে যে
চিফ ইলেকশন কমিশনার কে আছে? সুশীল চন্দ্র বললাম। তাদের সাথে আর দুজন কে কে আছে? একজন হচ্ছে রাজীব কুমার আর একজন হচ্ছে অনুপ পান্ডে। ঠিক আছে, তাহলে সুশীল চন্দ্র যেটা আছে তিনি হচ্ছে চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, বাকি যে আছে রাজীব কুমার আছে আর একজন আছে অনুপ পান্ডে আছে। ঠিক আছে, হলো। তো এদের কিন্তু পাওয়ার সবার সেম, তিনজনে। এমন নয় যে চিফ ইলেকশন কমিশনার আছে বলে, চিফ আছে বলে এর পাওয়ার বেশি, সেরকম কিন্তু না। বোথ হ্যাভ সেম পাওয়ার। ওকে, এটাও একটা কোশ্চেন কিন্তু। তো হু ইজ দ্য অথরাইজ টু রিমুভ দ্য চিফ ইলেকশন কমিশনার? কে অথরাইজ করে মানে মানে রিমুভ করতে চিফ ইলেকশন কমিশনারকে? দেখো, চিফ ইলেকশন ইলেকশন একটা মানে একটা ডেমোক্রেসিতে একটা বেসিক স্ট্রাকচার, যেটা কেশব নন্দী ভারতী কেসে দিয়েছে 1973-তে। একটা বেসিক স্ট্রাকচার। তো এখানে ইলেকশন কীরকমভাবে হয়? ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার, মানে কোনো ইয়ে হবে না, মানে ছাপ্পা ভোট হবে না, এরকমভাবেই আমাদের ইলেকশনটা করার কথা। তো সেখানে নিশ্চিত একটা অনেস্ট যদি রাখা হয় তাহলে তো একটা ভালো, মানে একটা যদি ওকে যদি তাড়াতাড়ি যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে নিশ্চিত এটা ডিফিকাল্ট হবে তার জন্য কাজ করা। তো ওই জন্য এটা খুব ডিফিকাল্ট চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা। তো ওই জন্য একে কী করতে হয়? প্রেসিডেন্ট রিমুভ করে, ওকে নিয়োগও করে প্রেসিডেন্ট, রিমুভও করে প্রেসিডেন্ট। বাট বোথ হাউসেসকে, পার্লামেন্টে মানে রাজ্যসভা লোকসভাকে স্পেশাল মেজরিটি দিয়ে ওকে বিল পাস করাতে হয়, মানে বোথ হাউসকে রেজলিউশন পাস করাতে হয়। ঠিক আছে, তবেই একমাত্র চিফ ইলেকশন কমিশনার রিমুভ করা যায়। নেক্সট কোশ্চেন, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ রেসপন্সিবল টু হুইচ অফ দ্য ফলোয়িং? মানে যেটা ক্যাগ বলে। ঠিক আছে, তো এর আর্টিকেল কি? এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, আর্টিকেল 148। ওকে, 148 ইজ দ্য আর্টিকেল রিলেটেড টু ক্যাগ। আর ক্যাগের কাজ হচ্ছে কি? ক্যাগ ধরো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যতগুলো কোম্পানি আছে ওর, যেমন ধরো ডাব্লিউবিএসসি, ডিসিএল, সেল, রেল, ভেল, যত কোম্পানি আছে, ঠিক আছে, যত কিছু আছে ইনস্টিটিউশন, সবার প্রজেক্ট যত চলছে সবার হচ্ছে হিসেব নেওয়া, এর হচ্ছে এটা কাজ। ঠিক আছে, তো ক্যাগ যত মানে যত হিসেব ক্যালকুলেশন করে কাকে পেশ করে? পার্লামেন্টকে। এই পার্লামেন্টে ধরিয়ে দেয় যে এটা আমার হিসেব, এত প্রজেক্ট ছিল বাট এত টাকা খরচা হয়েছে, বলে না ঘোটালা হয়েছে এত, ক্যাগ কে বার করে? ক্যাগ, যে ঠিক কাজ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যাগ। তো এই রেসপন্সিবল কার কাছে? কার কাছে দায়বদ্ধ? পার্লামেন্টের কাছে, কারণ কাকে পেশ করে? পার্লামেন্টকে পেশ করে তার রিপোর্টটা। ঠিক আছে, তো এটা হলো আরেকটা। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ওয়ার ফার্স্ট প্রিপেয়ার? দেখো এনআরসি নিয়ে খুব চলছে, তো ফুল ফর্ম কিন্তু জিজ্ঞেস করতে পারে, এনআরসির কি ফুল ফর্ম? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। ঠিক আছে, কোশ্চেনেই কিন্তু আরেকটা কোশ্চেন হয়ে যাচ্ছে। এরকমভাবে আমি সেট করেছি কোশ্চেনগুলো যাতে তোমাদের একটা কোশ্চেন শুধু করলে হয় না, একটা কোশ্চেনের জন্য অনেকগুলো কোশ্চেন হয়ে যায়। তো ন্যাশনাল রেজিস্টার সিটিজেন ফার্স্ট প্রিপেয়ার কখন হয়েছিল? 1951-এ। ঠিক আছে, 1951-এ কিন্তু এনআরসি প্রথম তৈরি হয়েছিল। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং আপডেটেড দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ফার্স্ট? এটা তো সকলেই জানো, আসাম, যা খবরে এসেছিলো, তো সকলেই মোটামুটি জানো আসামে প্রথম হয়েছিল। ঠিক আছে, তো দ্য বিল অফ রাইটস অ্যান্ড জুডিশিয়াল রিভিউ, দেখো আমি কোশ্চেনটা কিন্তু আগেই ডিসকাস করলাম মানে এক্সপ্লেনেশনে। দ্য বিল, এক্সপ্লেনেশন থেকে আরেকটা কোশ্চেন হয়ে যাচ্ছে। দ্য বিল অফ রাইটস অ্যান্ড জুডিশিয়াল রিভিউ আর ফিচার্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশন? ইউএসএ, বললাম জুডিশিয়াল রিভিউটা ইউএসএর তো বিল অফ রাইটস আর জুডিশিয়াল রিভিউ এটা হচ্ছে ইউএসএর ফিচার্স। ঠিক আছে, ইউএসএর ফিচার্স দুটো মনে রাখবে এটা। তো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া হ্যাড শর্টেস্ট টেনিওর? এটা তো মনে রাখতে হবে, জাকির হোসেন, এটা তো বোঝানোর কিছু নেই, এটা একটা ইনফরমেটিভ কোশ্চেন। জাকির হোসেন মানে শর্টেস্ট টেনিওর মানে হচ্ছে সবচেয়ে কম টার্মে ছিল প্রেসিডেন্ট। ঠিক আছে, দ্য ফার্স্ট ভিকটিম অফ ব্রিটিশ পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ? প্রথম কে সাবসিডি অ্যালায়েন্সের মাধ্যমে ভিকটিম হয়েছিল, মানে কে কে ওর মানে খাবার হয়েছিল আর কি। ঠিক আছে, কাকে ফাঁসিয়েছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্সের দ্বারা? ঠিক আছে, প্রথম হচ্ছে হায়দ্রাবাদকে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য মোস্ট রিভলিউশনারি সিক্রেট অর্গানাইজেশন অফ বেঙ্গল? এটা তো সকলে জানো, 1904 সালে এটা ফরমেশন হয়েছিল।
তো 1904 সালে যখন ফর্মেশন হয়েছিল তখন এটাকে এটা কী জন্য হয়েছিল, মানে রিভলিউশনারি, মানে একটা তখন হয়েছিল না, চরম দল, গরম দল, একটা এক্সট্রিমিস্ট আর মডারেট একটা দল হয়েছিল। তো অনুশীলন সমিতি একমাত্র তখন এক্সট্রিমিস্ট দল ছিল, মানে একদম চরম দল যেটাকে বলে, ঠিক আছে। তো এটা একটা আরেকটা কোশ্চেন কিন্তু, যে তখনকার যুগের যে রেভলিউশনারি যে দল ছিল তার মধ্যে একটা মানে যে মিলিটারি দল ছিল সেটা কোন দল, এটা অনুশীলন সমিতি ছিল। এটা একটা অন্য আরেকটা সেপারেট কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নানা সাহেব লিড দ্য রেভলিউশনারি অফ 1857 ফ্রম হুইচ এমাং দ্য ফলোয়িং স্টেট। তোমাদের একটা হোম টেক্সট আমি দিচ্ছি, যে মহাবিদ্রোহ 1857-এ যে যুদ্ধটা হয়েছিল সেটা কোথা থেকে কে বিলং করে, এটা হচ্ছে তোমাদের টাস্ক, আজকের হোম টাস্ক, ঠিক আছে। তো নানা সাহেব তাতিয়া টোপি কোথা থেকে হয়েছিল, না কানপুর থেকে, ঠিক আছে। এটা কিন্তু মনে হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এইসব কোশ্চেনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে কনস্টিটিউশন আর এই মহাবিদ্রোহ, একটা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। অন হুইচ অফ দ্য ফলোয়িং চার্জ বাল গঙ্গাধর তিলক ওয়াজ অ্যারেস্টেড ইন 1908, ঠিক আছে। তো একে 1908 থেকে কিন্তু 1914 সাল অবধি একে রাখা হয়েছিল জেলে, মান্ডাবি জেলে, ঠিক আছে। তো সেডিশনের মাধ্যমে করেছিল, ওকে কী জন্য করেছিল, রাজদ্রোহ, ঠিক আছে। দেখো আমাদের মধ্যে দেখবে কিছু বললেই বলবে এ দেশদ্রোহের কাজ করেছে, বাট দেশদ্রোহ হয় না। দেশদ্রোহ কারা, যারা ট্রেটার, দেশকে বিশ্বাস করে, যারা টেররিস্ট তাদেরকে ট্রেটার বল, ঠিক আছে, তারা দেশদ্রোহ। বাট রাজদ্রোহ মানে যারা সরকারের এগেনস্টে কথা বলছে, গভর্নমেন্টের এগেনস্টে কথা বলছে, তারা হচ্ছে সেডিশনের দ্বারা ফাঁসানো হয় তাদেরকে, মানে কেস ফাঁসানো নয়, কেস দেওয়া হয় অ্যাকর্ডিং টু ল। তো সেডিশনের মানে দেশদ্রোহের জন্য, মানে রাজদ্রোহের জন্য করা হয়েছে, এটা বাংলা মানে হচ্ছে রাজদ্রোহ, ঠিক আছে। রাজদ্রোহের জন্য করা হয়েছে। রাজদ্রোহ দেশদ্রোহের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছো। কেউ যদি বলে কখনো যে দেশদ্রোহ, না ওটা রাজদ্রোহ। গভর্নমেন্টের এগেনস্টে কথা বলা মানে দেশদ্রোহ না, সেটা হচ্ছে রাজদ্রোহ, ঠিক আছে। রাজা যেহেতু গভর্নমেন্ট, তো যেহেতু আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে আমাদের পিপলই আমাদের রাজা, বাট বাস্তবে অন্য, যাই হোক। তো ফার্স্ট নন অ্যালাইন মুভমেন্ট যেটাকে এনএএম বলে, তো এটা একটা আরেকটা কোশ্চেন, যে এনএএম এর ফুল ফর্ম কি, নন অ্যালাইন মুভমেন্ট, ঠিক আছে। তো নন অ্যালাইন মুভমেন্ট সাবমিট কোথায় হয়েছিল, বেলগ্রেড 1960, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। তো বেলগ্রেড 1961-এ হয়েছিল, ঠিক আছে। তো এখানে নন অ্যালাইন মুভমেন্ট যেটা হয়েছিল তখন কেন হয়েছিল, এটা জওহরলাল নেহরু ইনিশিয়েটিভ নিয়েছিল, আমাদের তখনকার যুগে তখনকার প্রাইম মিনিস্টার যিনি ছিলেন প্রথম, ফার্স্ট আমাদের প্রাইম মিনিস্টার, তিনি নিয়েছিলেন, তারা ওনার উদ্যোগে এটা হয়েছিল। যখন কোল্ড ওয়ার চলছিল, ইউএসএসআর মানে রাশিয়া এখনকার, তো ইউএসএসআর রাশিয়া ছাড়া অনেকগুলো কান্ট্রি ছিল, যেমন ইউক্রেন, এগুলো ছিল। তো ইউএসএসআর আর হচ্ছে ইউএসের মধ্যে যখন কোল্ড ওয়ার চলছিল, তখন কিন্তু কিছু কিছু কান্ট্রি নন অ্যালাইন হয়ে গেছিলো, মানে কি আমি কারোর ধারে হবো না, তোর ধারে হবো না, না ইউএসএসআর এর ধারে হবো আমি, না ইউএসের ধারে হবো, কারোর ধারে হবো না, আমি কারোর ধারে কথা বলবো না, ঠিক আছে। সেটা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট বলে, ঠিক আছে। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, নন মুভমেন্ট কোয়েশ্চেন আসবেই। তো এটা কনসেপ্ট হচ্ছে কি, আমি কারোর দ্বারা হবো না, তোরা নিজেরা ঝগড়া কর, ঠিক আছে। তো তোরা নিজেরা যুদ্ধ কর, বাট আমি আমি তোকেও সাপোর্ট করবো না, তোর হয়ে কিছু বলবো না, তুই অ্যাটাক করেছিস, বা তোর ধারা আমি কিছু বলবো না, ঠিক আছে। এটা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, আমি কারোর ধারে হবো না, আমি অ্যালাইনই করবো না কারোর ধারে, আমি নন অ্যালাইন, আমি কারোর ধারে থাকবোই না, আমি কারোর পক্ষপাতিত্ব করবোই না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মানে নিউট্রাল থাকা যাকে বলে, হু অ্যামাং দ্য ফলোয়িং লিডার্স লিড দ্য রিভল্ট অফ 1857 ইন আলাহাবাদ। আরেকটা কোয়েশ্চেন দিয়েছি, এটা হচ্ছে লিয়াকাত আলী। তা আলাহাবাদে কে দাঁড়িয়েছিল, লিয়াকাত আলী। যদি বলে দিল্লিতে কে দাঁড়িয়েছিল, বাখত খান দ্বিতীয় বাদশাহ শাহ টু। আমি এক্সাম্পল দিলাম একটা, ঠিক আছে। এরকমগুলো তোমাদের 8-10টা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো জানিও কতগুলো কোশ্চেন হলো, আর এত কি এক্সপ্লেনেশন চাই সেটা জানিও, যে এত কি এক্সপ্লেনেশন তোমাদের চাই, না আমাদের কোশ্চেন বললেই হবে। দেখো মানে ভিডিওটা তো লং হচ্ছে, 29 মিনিট ভিডিও হচ্ছে। তো তোমাদের যেটা ডিমান্ড, আমি ফার্স্ট ভিডিও করলাম, প্রথম একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আমারও নতুন। তো তোমরা জানিও যে তোমাদের কি কি ডিমান্ড, কি কি চাই, কেমন করে ভিডিওটা তোমরা রিপ্রেজেন্ট করতে চাও, এত ডিসকাশন কি চাইছো না তোমরা, কি না, এগুলো আমাকে বলতে পারো, ঠিক আছে, ফ্রিলি কমেন্ট করো। আমি সেই হিসেবে আমি নেক্সট ভিডিও বানাবো। যদি স্ট্যান্ডার্ড লো করতে বলো স্ট্যান্ডার্ড লো করবো, স্ট্যান্ডার্ড হাই করতে বলো কোশ্চেনে স্ট্যান্ডার্ড হাই করবো। আর তোমাদের যেটা লাগবে আমি চেষ্টা করবো সবার সব কিছু ফুলফিল করে সব নেক্সট ভিডিওটা বানানোর।
ঠিক আছে? তো আমি আর তোমরা কেমনভাবে চাইছো মকটা, ঠিক আছে? আরও কোয়েশ্চেন বাড়ানো নাকি তোমাদের যতগুলো তোমাদের ইচ্ছে মতামত দাও, ঠিক আছে? আমি নেক্সট ভিডিওটা সেরকমভাবে তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি নেক্সট ভিডিওটা বানাবো, ঠিক আছে? ওকে, গুড নাইট, ভালো থেকো সবাই, স্টাডিতে মন দাও, কারণ অনেকগুলো এক্সাম আসছে, ঠিক আছে? নিজেদেরকে প্রিপেয়ার করো। আর হ্যাঁ, যারা পুলিশের জন্য করছো তারা ছুটতে ভুলো না, কারণ খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে সবগুলো যেগুলো খবর আছে, ঠিক আছে? তো ছোটাটা কন্টিনিউ করো, কারণ ছোটাটা একদিনে হবে না, রেজাল্ট বেরোনো 10-15 দিনের মধ্যে, ঠিক আছে? ওকে, কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।